সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় জটের আয়ু কত, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর এস.এম. সালেহ উদ্দিন, নগর পরিবহন বিশেষজ্ঞ, এবং উপস্থিত আছেন মফিজউদ্দিন আহমেদ, যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক ডিএমপি, এবং উপস্থিত আছেন মোজাম্মেল হক চৌধুরী, মহাসচিব বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে আমরা শিরোনামগুলো দেখে আসি। রাজধানীর মূল সড়কে বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে হিউম্যান হলার। বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি, যাত্রী স্বার্থের অজুহাত কর্তৃপক্ষের। সোমবার থেকে বাস ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। লঞ্চের শুরু হবে 15ই জুন। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ বিআইডব্লিউটিএর। মোশতাক জিয়ার চক্রান্তেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, কারামুক্তি দিবসে প্রধানমন্ত্রী বললেন, বিএনপি লুটেরা দল, তাদের ওপর জনগণের আস্থা নেই। বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বললেন বেগম খালেদা জিয়া। মুক্তিযুদ্ধে দলীয় নেতাদের ভূমিকা নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ। এবং ঘূর্ণিঝড় মোরায় বঙ্গোপসাগরে নিখোঁজ 70 জেলের সন্ধান মেলেনি এখনো। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের, সহায়তার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। আমরা এরই মধ্যে জেনেছেন যে নাম দিয়েছি জটের আয়ু কত। আমরা এখানে আসলে যানজট নিয়েই আসলে কথা বলতে চাই। সেটি আমরা অনেক দিন ধরেই এই সমস্যাটি দেখতে পাচ্ছি, এবং বিশেষ করে আমরা দেখি যে প্রতি বছর রোজার সময় এটি আরো দুর্বিষহ এবং প্রকট হয়ে ওঠে। তো আমি প্রথমেই নগর পরিবহন বিশেষজ্ঞ ডক্টর এস.এম. সালেহ উদ্দিন আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে এই সেক্টরের সাথে জড়িত আছেন। আমি আমাদের শিরোনাম দিয়েই আপনাকে প্রশ্ন করতে চাই যে আর কত এই দুর্ভোগ আমাদেরকে পোহাতে হবে, বা এটা শেষ কবে? থ্যাংক ইউ ভেরি মাচ ফারুক সাহেব। আপনার আজকের যে থিমটা, যে আমরা আর কতদিন ভুগব, আমরা ততদিনই ভুগব যতদিন আমরা আমাদের এই যানজট নিরসনের লক্ষ্যে যে সকল কার্যক্রম সরকার হাতে নিয়েছে, যে সকল স্টাডি সরকার করেছে, পরিবহন স্টাডি, যেমন এসটিপি, ঢাটস, তারপর আরএসটিপি, এগুলোর ভিতরে যে প্রকল্পগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলোকে আমরা টার্গেটেড পিরিয়ড, শুরু এবং শেষ, শুরুটা যদি টার্গেটেড পিরিয়ডে না করতে পারি, শেষটাও যদি না করতে পারি, তাহলে আমাদের এই যানজট নিয়ে আমাদের লাঞ্ছনা আরো বহুদিন বইতে হবে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে আপনি অনেকগুলো ধরেন স্টাডি বা পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন। হ্যাঁ, তা আপনারা কি টার্গেট করেছিলেন যে কত সালের ভেতরে ঢাকা শহরকে আপনারা যানজট আমরা এসটিপিতে যে টার্গেট ছিল, আমাদের এসটিপির টার্গেট ছিল যে আমরা 2020 সাল নাগাদ, 2020 সালের মধ্যে আমরা এসটিপির পুরো প্রোগ্রামগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আজকে আমাদের এই শহরের চেহারা টোটালি পাল্টিয়ে যেত। এখানে 6টা মেগা আপনার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস ডেভেলপ হতো, যেটাকে আমরা বলি মাস ট্রানজিট সিস্টেম, বিআরটি অ্যান্ড এমআরটি। দুর্ভাগ্য হলেও সত্য যে বর্তমান সরকার 2009 সালের পর থেকেই কিন্তু, শুরু থেকেই কিন্তু এসটিপির কার্যক্রমে 2টা প্রজেক্ট হাতে নিয়েছিল। একটা হলো মেট্রো 6, আর একটা হলো বিআরটি 3। আপনারা জানেন যে মেট্রো 6 এখনো আমরা এর কিছুই দেখতে পাচ্ছি না, শুধু মাত্র এর ডিপোর কাজগুলো শুরু হয়েছে এবং এর লাইনের কাজ মাত্র এরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি। এটা সরকার আশা করছেন 2019 সালে এটা শেষ করবেন। যদি 19 সালে শেষ করার কথা বলে, 19 সালে শেষ করতে হবে। যদি সেটা না করে, তাহলে এর যে ডিমান্ড, এই ডিমান্ডটা কিন্তু আপনার পাস হয়ে যাবে। অর্থাৎ 2019 সালে যদি আমি এটা শেষ করতে পারি, 60,000 প্যাসেঞ্জার পার আওয়ার যদি আমরা ক্যারি করি,
এই 60,000 কিন্তু আর 2019 সালের পরে আর 60,000 থাকবে না। তখন ডিমান্ড হয়ে যাবে, এই মেট্রোতেই ডিমান্ড হয়ে যাবে হয়তো 70,000। মেট্রোর এখন যে অবস্থা তাতে মনে হয় যে 2019 সালে আপনার শেষ হবে। আমি সরকার যেভাবে দৃঢ়ভাবে বলছে, আমি ধরে নেই যে সরকারের যে প্রতিষ্ঠান এর সাথে কাজ করছে প্রতিষ্ঠানগুলো, তারা যদি ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ না করে 2019 সালে এটা করা সম্ভব হবে না। আর যদি সম্ভব হয়, ওনাদের ফার্স্ট ফেজে যেইখানে ওনারা শেষ করতে যাচ্ছেন, যেমন আপনার ওই আপনার আগারগা, উত্তরা থেকে আগারগায় মানুষগুলো আসলো, তারা মেট্রো দিয়ে আসে, ওখানে এসে তারা কি করবে? তারা যাবে তো হয় ফার্মগেট অথবা গুলিস্তান অথবা মতিঝিল। এই প্যাসেঞ্জারগুলো ওখানে এসে তাদেরকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে ফার্মগেটে বাস ধরার জন্য। ওখান থেকে বাস কানেক্টিং বাস কিন্তু নাই। আমার মতে যে এখনো সময় আছে যে এটাকে অ্যাটলিস্ট যদি পর্যন্ত নিয়ে যাওয়া হয়, সোনারগাঁ পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয়, তাহলে কিন্তু এটা একটা মোরলেস প্যাসেঞ্জার পাওয়া যাবে। আদারওয়াইজ কিন্তু আপনারা দেখবেন আমার এই কথাটা, যে ওই সময় দেখবেন যে প্যাসেঞ্জাররা এটাকে ব্যবহার করবে না, কারণ উত্তরার থেকে আপনার ওই পর্যন্ত যাত্রী পাওয়া যাবে না। এখন আমরা এই স্ট্রাকচারগুলো, আমি কেন বলছি যে প্রায়োরিটি নির্ধারণ করতে হবে। আমাদের স্টাডিগুলো আছে, প্রায়োরিটি কোনটা? প্রায়োরিটি হলো আমার কাছে তথ্য আছে, এটা আমি আরএসটিপি থেকে নিয়েছি। 2014 সালে আমাদের ট্রিপ সংখ্যা ছিল 2.5 কোটির মতো পার ডে। তার 47% ট্রিপ বাস পরিবহন করত, 9% গাড়ি, সিএনজি 9%, 3% মোটরসাইকেল, 32% রিক্সা। কত সালে? এটা 2014। 2025-এ টার্গেট আছে 63% বাস ক্যারি করবে এবং 6% মেট্রো রেল ও বিআরটি মিলে যদি শেষ করা যায় 2025 সালের ভিতরে, 6% মাত্র মেট্রো রেল করবে আর 63% বাস। আর 2035 সালে যদি আমার 5টা মেট্রো আরএসটিপিতে যা আছে, 5টা মেট্রো এবং 2টা বিআরটি শেষ করে ফেলি, তখনও তারা প্যাসেঞ্জার টানবে মাত্র 17%, বাস তখনও টানবে আপনার 40%। আমি এই তথ্যটা এই জন্য দিলাম যে বাসই কিন্তু আমাদের আলটিমেটলি আমাদেরকে রক্ষা করতে পারে এই যানজট থেকে নিরসনের লক্ষ্যে, এবং বাসেরই চাহিদা। অথচ বাস ডেভেলপমেন্ট 2035 সাল পর্যন্ত বলে, 2035 সালে কি এই যানজটের এখন যে পরিস্থিতি, সেটা থেকে কি মানে রেহাই পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। আমি বলি আপনাকে, এখন আছে 3 কোটির মতো, 3 কোটি আপনার পার্সেন্ট ট্রিপ। এটা 2025 সালে প্রায় 4.5 কোটির মতো হবে। 2035 সালে এটা হচ্ছে 5.5 কোটি। তার মানে কি, আপনি যদি এখনই এই বাস সিস্টেমের উপরে যদি আপনি হাত না দেন এবং বাস সিস্টেমে যদি আপনি এটাকে ডেভেলপ না করেন, তাহলে আপনার কোনো রেহাই নেই। কারণ আপনি শুধু ওই মেগা স্ট্রাকচার, ওগুলো দরকার আছে, মেগা সিটির জন্য মেট্রো এবং দরকার আছে, কিন্তু ওগুলো করতে যে যদি আমরা বাস সিস্টেমকে অবহেলা করি, চলবে না। তবে একটা সুখের খবর আছে, সেটা হলো যে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় বাস সিস্টেমকে ডেভেলপ করার জন্য প্রায় 1.5 বছর যাবৎ কাজ করছেন উনি। দক্ষিণ সিটি কর্পোরেশন এর সাথে সংযুক্ত, একটা হোল সিটি হিসাবে। আমরা ওইসব বিষয় আবার আপনার কাছে আসবো। আমি এখন মুফিজুদ্দিন আহমেদ, যুগ্ম পুলিশ কমিশনার, আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে প্রথমেই একদম সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আপনার কাছে আমি আসতে চাই। সেটা হচ্ছে যে আমরা যে প্রতি বছর যে রোজায় যে মানে তীব্র যানজটে পড়তে হয়, সেইটা আসলে কারণটা কি আপনারা বের করেছেন? এইটার কারণটা কি আসলে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে সারা বছরের মানুষের চলাচল আর রোজার সময় চলাচলে একটু ভিন্নতা আছে। সারা বছরে মানুষ অফিস করে, নর্মালি অফিস শুরু এবং শেষের সময় একটু যানজটের প্রবণতা দেখা দেয়। বাট রোজার সময় ভিন্নতা হলো, নর্মালি সারা বছরে মানুষ অফিসে আসার পরেও অনেক সময় বিভিন্ন ছুটির পরে একসাথে বের হয় না। অনেক সময় কাজ টাজ থাকলে অফিসে সন্ধ্যা পর্যন্ত কাজ করে বা সন্ধ্যার পরেও যায়। কিন্তু রোজার সময় দেখা যায় যে বিকালে অফিস ছুটি হওয়ার সাথে সাথে সবারই একটা টেন্ডেন্সি থাকে যে বাসায় গিয়ে ইফতার করার এবং নামাজটা ধরার, এবং সন্ধ্যার পরে অফিস, সাধারণত অফিসে লোকজন থাকেন না। এই অফিস ছুটির সাথে সাথেই দলে বলে সবাই রাস্তায় বের হয়ে আসে, সমস্ত গাড়িও বের হয়ে আসে, সমস্ত লোকজনও বের হয়ে আসে। এই বের হয়ে আসার কারণে সমস্ত রাস্তা যখন
একসাথে অকুপাইড হয়ে যায়, তখন এই আস্তে আস্তে গাড়ি ফ্রি না হওয়া পর্যন্ত, মূল সড়ক থেকে যখন বিভিন্ন প্রয়োজনে গাড়ি যখন ফিডার রোডে ঢুকে যাবে বা তার বাসার ভিতরে ঢুকে যাবে, তখন কিন্তু মূল সড়কটা রিল্যাক্স হবে এবং মূল সড়কের গতিটা বাড়বে। এই সমস্যার কারণে এটা হয়। আর এই বছরের আরো বাস্তবতা হলো, আপনারা দেখবেন যে এবছরের ঈদ পড়েছে জুনের শেষের দিকে, বর্ষাকাল চলে এসেছে, বৃষ্টি একটা বাস্তবতা। আবার সাথে সাথে জুনের ফাইনাল বা অর্থ বছরের শেষের একটা বিষয় থাকে, সেখানে শহরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের একটা এন্ডিং এর ব্যাপার স্যাপার থাকে। সেই উন্নয়ন প্রকল্পের কারণে কিন্তু রাস্তাঘাট বিভিন্ন জায়গায় দেখবেন যে এখনো কাটাছেঁড়া রয়ে গেছে। সুতরাং এই রাস্তাঘাট কাটাছেঁড়া থাকলেও কিন্তু ইচ্ছা করলেই রাস্তাঘাটে কিন্তু মানে গাড়ি স্মুথলি চলতে পারে না, এটা একটা বাস্তবতা রয়ে গেছে। আমরা এই রমজান মাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি, শপিং সেন্টার কেন্দ্রিক, তারপরে বিভিন্ন ইন্টারসেকশন কেন্দ্রিক, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের রেগুলার ট্রাফিক পুলিশের পাশাপাশি আমাদের এসএফ ফোর্স বা থানা ফাঁড়ি, তারাও কিন্তু এই যে ইফতারের আগে বা দুপুরের পর থেকে কিন্তু রাস্তায় নেমে আসে সবাই। তারপরও আমরা হিমশিম খাই। তো রাস্তায় গাড়ি ঘোড়া যেমন থাকে, পথচারী থাকে। আমাদের দেশের বা ঢাকা শহরে বিশেষ করে পথচারীদের অভ্যাসটা কিন্তু অত ভালো না। আপনারা দেখবেন যে পথচারীরা যে একটু ধৈর্য ধরে সুশৃঙ্খলভাবে ফুটপাথ দিয়ে হাঁটবে, ফুট ওভারব্রিজ দিয়ে হাঁটবে, জেব্রা ক্রসিং দিয়ে পার হবে, এই অভ্যাসটা কিন্তু এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। সুতরাং ইচ্ছা করলে যে গাড়ি যে স্মুথলি যাবে, বিভিন্ন সিস্টেম লসের কারণে কিন্তু গাড়ির গতি কমে যায়। আর সমস্ত নিয়ম কানুন বা ট্রাফিক রুল তখনই পালন করা যায় যখনই একটা রাস্তায় একটা সহনীয় মাত্রায় গাড়ি থাকে। কিন্তু গাড়ির পরিমাণ যদি বিয়ন্ড ক্যাপাসিটি হয়ে যায়, তখন কিন্তু কোনো ধৈর্য ধরা ছাড়া, বিভিন্ন দিকে ধৈর্য ধরা ছাড়া এইটার কোনো গতি থাকে না। তো ধৈর্য ধরে ধরে তারপরেও আমরা আশার বাণী যে বিভিন্ন সময় দেখা যায় যে অন্তত ইফতারের আগ মুহূর্তে কিন্তু রাস্তা কিন্তু অনেকটা রিল্যাক্স হয়ে যায়। হয়তো 3:30 থেকে 5:30, 6টা পর্যন্ত অনেককে কাছে মনে হয় না। আমি অনেকদিন দেখেছি যে আপনার অনেককেই আপনার রাস্তায় ইফতার করতে হয়েছে। মানে এটা তো গেল আপনার রোজার সময়। এখন আপনি যেটা বলছিলেন যে এখন মানে রাস্তার গাড়ির যেই চাপ এবং ধৈর্য ধরার কথা বলছেন, এখন সালে ভাইয়ের যে স্টাডি তাতে তো বলছে যে দিনে দিনে আরো গাড়ি বাড়বে। তো সেই ক্ষেত্রে আসলে ট্রাফিক পুলিশের আসলে পরিকল্পনা কি? আমরা এখনো দেখতে পাই যে রাজপথে যে আপনারা সিগন্যাল বাতিগুলো লাগিয়েছেন, সেগুলি কোথাও কোথাও কাজ করে জলে নিভে, কিন্তু সেগুলি কিন্তু একেবারে কার্যকর না। কোথাও কোথাও আপনারা বাধ্য হয়েছেন দড়ি ফিতায় যেতে। তা আপনারা কি মনে করছেন যে আসলে এই যে পরিস্থিতি, এইটার আসলে আয়ু আর কত? এটা থেকে আপনাদের কি প্ল্যান? আমাদের প্ল্যান, আপনি অনেকটা সঠিক বলেছেন যে এই যে ট্রাফিক সিগন্যালগুলো এখনো আমরা চালু করতে পারি নাই। বিশ্বব্যাংকের অর্থায়নে কেস প্রজেক্টে আমাদের 92টা সিগন্যাল এটা করা হবে। আবার জায়গার অর্থায়নে আরো 4টা একটা পাইলট হিসেবে ডিজিটালাইজ করা হবে। তো এইটা আমরা সিটি কর্পোরেশনের সাথে মিলে কাজ করছি। বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং সেকশনটা সিটি কর্পোরেশন দেখে থাকে এবং আমাদের কাছে প্রপারলি হ্যান্ডওভার বা সাথে সাথে এই যে মেইনটেনেন্সের গ্যারান্টি, এইটা পাওয়ার পরেই কিন্তু আমরা স্মুথলি করতে পারি। তো এটা বিভিন্ন কারণে আমরা এখন করতে পারতেছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা সিটি কর্পোরেশন থেকে কোঅর্ডিনেশন করে চেষ্টা করে যাচ্ছি। আমার মনে হয় তাড়াতাড়ি করতে পারবো আমরা। মানে কোনো সুনির্দিষ্ট সময় দেওয়া যাচ্ছে না যে আপনাদের কোনো প্ল্যান নাই যে এত সালের ভিতরে পুরো শহরকে আপনার অটোমেশন যে ট্রাফিক সিস্টেম, সেখানে অটোমেটিক যে ট্রাফিক সিস্টেম, সেখানে কিছু ত্রুটি আছে, এগুলো ওভারকাম করতে পারলে আমরা সিটি কর্পোরেশনের সাথে বসছি, রেগুলার বসে যাচ্ছি। এই ত্রুটিগুলো ওভারকাম করতে পারলে আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি আমরা এটা করতে পারবো। আর কিছু কথা বললেন, আসলে ঢাকায় প্রতিনিয়ত মানুষের বাইরের থেকে লোক আসতেছে। আচ্ছা মুফিদ ভাই, আমরা এইসব প্রসঙ্গে নিশ্চয়ই কথা বলবো। একটা প্রশ্ন আছে, এটা নিয়ে আসি। জি জি, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি লুৎফর রহমান বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি, সম্মানিত প্যানেলের কাছে আমার প্রশ্ন, যে পত্রিকায় পড়েছি ঢাকার অধিবাসীদের মাত্র 5% লোক প্রাইভেট কারের মালিক, কিন্তু বাস্তবে আমরা দেখি প্রাইভেট কার রাস্তা দখল করে রাখছে ক্ষেত্র বিশেষে 60 থেকে 70 ভাগ। যানজটে এটা একটা অন্যতম কারণ কিনা, এবং এর জন্য ডাটাবেস সিস্টেম করে বিশেষ নাম্বারের গাড়ি সপ্তাহের বিশেষ দিনে চলবে, এভাবে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ যে মুফিদ ভাই এটা ভালো। না, ধন্যবাদ ওনাকে। উনি ঠিকই বলছেন যে আসলে ঢাকা শহরে প্রাইভেট কারের সংখ্যা অত্যাধিক। এখানে আমাদের ভালো বাস সার্ভিস আসলে বিকল্প নাই। বিশ্বের উন্নত দেশে
ভালো বাস সার্ভিস চলে এবং এই কারণে মানুষ নিজের গাড়িটা বাসায় রেখে কিন্তু বাস সার্ভিসে রেগুলার অফিসে আসা যাওয়া করে। তো আমাদের এই যে বিআরটি সিস্টেমটা আমরা চালু হলে এবং আমরা এই দ্বিতল এখন যেই মানে বাস্তবতা জি সেটা হচ্ছে যে প্রাইভেট কার তো আছেই, জি প্রাইভেট কার তো আপনি তুলে দিচ্ছেন না। না তাহলে এই প্রাইভেট কারগুলো যে যেখানে সেখানে পার্কিং করছে, কোনো কোনো জায়গায় আমরা দেখেছি যে রাস্তা প্রশস্ত করা হয়েছে, কিন্তু দেখেছি আবার সেগুলো আবার প্রাইভেট কারের দখলে চলে যাচ্ছে, যখন তখন যার তার ইচ্ছা মতো সেখানে সে প্রাইভেট কারগুলো আপনার পার্কিং করছে। এবং সেই ক্ষেত্রে আপনারা করছেন কি, কখনো কখনো রেকার লাগাচ্ছেন, কখনো কখনো একটা যন্ত্র লাগিয়ে দিচ্ছেন, তাদেরকে স্লিপ ধরে দিচ্ছেন। আপনারা এটা কোনো স্থায়ী কোনো সমাধানের দিকে যাচ্ছেন না কেন? স্থায়ী সমাধানের ক্ষেত্রে গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় যে প্রাইভেট কারের ইয়েটা কমানোর জন্য তাদের ট্যাক্স বাড়ানো, গ্যাসের দাম বাড়ানো বা এই ধরনের কোনো যদি সিদ্ধান্ত নেয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদের আইনে তো আপনার ক্ষমতা দেওয়া আছে যে আরো প্রয়োগ করার। না, আইন তো প্রয়োগ যেখানে প্রয়োজন সেখানে তো করা হচ্ছে। আপনি জেনে দেখবেন যে প্রতিদিন ঢাকা শহরে 3 থেকে 4 হাজার মামলা হয়ে থাকে। তো এই মামলার একটা বিশাল অংশ প্রাইভেট কারের বিরুদ্ধে করে থাকে, আনঅথরাইজড পার্কিং বা এলোমেলো চলাচলের জন্য এটা করা হয়ে থাকে। তো আমি মনে করি যে এই যে বিআরটিসির পক্ষ থেকে আমরা জেনেছি যে আরো 600 গাড়ি আনা হবে, এর ভিতরে 300 গাড়ি হবে দোতলা। তো একই স্পেসে যদি ডবল প্যাসেঞ্জার নিতে পারে, একটা বিআরটিসি দোতলা গাড়ি প্রায় 20 থেকে 30টা প্রাইভেট কারের সমান যাত্রী নিতে পারে। তো 20 থেকে 30টা প্রাইভেট কার কি পরিমাণে স্পেস দখল করে, তো সেই বিশাল স্পেসকে মিনিমাইজ করে যদি একটা দোতলা বাসে আমি সেই পরিমাণ যাত্রী পাঠিয়ে দিতে পারি, তাহলে আমি স্পেস ম্যানেজমেন্টে কম জায়গা দখল করে আমি বেশি প্যাসেঞ্জার পাঠাতে পারলাম। এইটা আমরা আশাবাদী বিআরটিসির পক্ষ থেকে যে বেশি বেশি গাড়ি, দোতলা গাড়ি ঢাকা শহরের, আমি মনে করি ঢাকা শহরের টিকে রাখার ক্ষেত্রে এই বিআরটি সিস্টেম বা দোতলা গাড়ি এই ধরনের ভালো সিস্টেম করার কোনো বিকল্প নাই। নাহলে এই যখন হাজার হাজার গাড়ি সমস্ত রাস্তা দখল করে চলে আসে, তখন তো আসলে করার কিছু থাকে না। মানে আচ্ছা, এই প্রসঙ্গে আপনার কাছে আমি আবার আসবো, স্যার আপনার কাছে আসবো। আমি একটু যাত্রী কল্যাণ সমিতির মোজাম্মেল হক চৌধুরী আপনার কাছে আসতে চাই যে আপনাদের স্টাডি কি বলছে। সালে ভাই বললেন, তারপরে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হলো যে এই সংকটটা আসলে কোন জায়গায়। দেখুন, আসলে এই সংকটটা আমরা যেটা মোটা দাগে লক্ষ্য করেছি, এই যে 1/11 যে একটা সরকার আমরা পেয়েছিলাম, সেই সরকারের সময় সিটি সার্ভিসের যে ওয়েবিল পাতা ছিল, চাঁদাবাজির অজুহাতেই ওয়েবিল পাতাটা বন্ধ করে দেওয়া হয়। এটা আমরা যেটা মোটা দাগে লক্ষ্য করেছি, সে সময়ে একটা বাসকে সুনির্দিষ্ট সময়ে যে স্টপেজ থেকে ছাড়া হতো, তার গন্তব্যে একটা নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছতে হতো। ওই ওয়েবিলের মাধ্যমে এই টাইমটাকে কাউন্ট করা হতো। এখন যখনই এই ওয়েবিলটাকে চাঁদার অজুহাতে বন্ধ করে দেওয়া হলো, চাঁদাবাজি কিন্তু বন্ধ হয়নি, চাঁদাবাজিটা আরো বেড়ে গেছে। কিন্তু ফলশ্রুতিতে যেটা হয়েছে, এখন এই বাসগুলো চলছে লক্কর জক্কর হিসেবে। এই বাসগুলো যেখানে সেখানে থামছে, যেখানে সেখানে থামিয়ে যাত্রী ওঠানামা করছে। তার মধ্য দিয়ে যেটা হয়েছে, যাত্রীদের কাছে এই বাসগুলো একটা বিড়ম্বনার কারণ হয়ে গেছে। এটা বিড়ম্বনার কারণকে পুঁজি করে ছোট গাড়ির আধিক্য এবং দৌরাত্ম্য বেড়ে গেছে। এই যে আপনি প্রতিবেদনে দেখলেন, একই রাস্তায় হিউম্যান হলার বা অটোরিকশা, এই ছোট ছোট গাড়িগুলো যখন 2জন প্যাসেঞ্জার নিয়ে সারা করে চলে যাচ্ছে, এগুলোর প্রয়োজনীয়তা বেড়ে গেছে। এই প্রয়োজনীয়তাটাকে পুঁজি করে বাংলাদেশে এখন প্রায় 4 লক্ষের বেশি অটোরিকশা কিন্তু বাংলাদেশে নেমে গেছে, তার সিংহভাগই ঢাকা এবং চট্টগ্রাম মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে। তার পাশাপাশি এই যে এইবার যখন মহাসড়ক থেকে অটোরিকশা উচ্ছেদ করা হলো, হিউম্যান হলার উচ্ছেদ করা হলো, এখানে নামানো হলো এই যে 4 চাকার কিছু মানে পিকআপ ভ্যানকে যাত্রীবাহী পরিবহন বানিয়ে প্রায় 1 লাখের বেশি যানবাহন কিন্তু নামানো হচ্ছে। অন্যদিকে ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, এটার পরিমাণ প্রায় 30 লাখ 40 লাখের বেশি কিন্তু এখানে প্রবেশ করেছে। এই যানবাহনগুলো স্বল্প যাত্রী নিয়ে দ্রুত গন্তব্যে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু এই যানজটের যাত্রা। এই যানজটের যখন আমরা যাত্রা আস্তে আস্তে আমরা এটার জাতাকলে পিষ্ট হচ্ছি। আপনি দেখেন এখন এই যে এই বাসগুলো, সিটি সার্ভিসের যে বাসগুলো, এগুলো যাত্রীদের যেমনটি করে ভোগান্তির কারণ, তেমনটি করে এই যে আপনি এই গাড়িতে উঠলে কতক্ষণে আপনার গন্তব্যে পৌঁছবেন
তার কোনো নিশ্চয়তা নেই। সেই ব্যবস্থাটাকে পুঁজি করে প্রাইভেট কার নামছে, দাদারছে। আপনি একটা বিষয় যদি লক্ষ্য করেন, ইতিমধ্যে মাননীয় সড়ক মন্ত্রী অল্প কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয় সংসদে বলেছেন, বাংলাদেশে যে উনি যানবাহনের পরিসংখ্যান দিয়েছেন, 31 লাখ যানবাহনের মধ্যে সারা বাংলাদেশে আছে মাত্র 67,000 বাস, মিনি বাস। তাহলে আপনি বুঝতেই পারেন যে এটা হলো সরকারের পরিসংখ্যান, কিন্তু আমাদের পরিসংখ্যান আরো বেশি। আমাদের পরিসংখ্যানে বলছে নিবন্ধিত, অনিবন্ধিত, নজিমন, করিমন এগুলো তথ্য কিন্তু সরকারের কাছে নেই। আমরা মনে করি এটার সংখ্যা প্রায় আরো 15 লাখের বেশি। তাহলে যেখানে 45 লক্ষ যানবাহন বাংলাদেশের সড়ক মহাসড়কে চলছে, সেখানে বাসের সংখ্যা মাত্র 67,000। তাহলে 67,000 বাস দিয়ে যে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি যদি আমরা এখন বলি, তাহলে আমাদের 16 কোটি মানুষের 20 লক্ষ ট্রিপ সারা বাংলাদেশে হচ্ছে। এই 20 লক্ষ ট্রিপকে সামাল দেওয়ার জন্য যে পরিমাণ বাস থাকার কথা, আপনি বাস না থাকাকেই মানে সংকট মনে করছেন? আমরা মনে করছি একটা মানসম্মত বাস না থাকার কারণে এই ছোট যানবাহনগুলোর প্রয়োজনীয়তা বাড়ছে। ছোট যানবাহনগুলোর প্রয়োজনীয়তা বাড়ার কারণে যানজটটাকে সম্প্রসারিত করা হচ্ছে। একটা প্রশ্ন নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মজিদ, আমি এলিফ্যান্ট রোড থেকে বলছি। জি জি বলুন। আমি অনেকদিন থেকে ট্রাফিক বিলের যে অবস্থা আমি পর্যবেক্ষণ করছি, যে ট্রাফিক বিভাগ থেকে উদ্বোধন কোনো কর্মকর্তারা মনিটরিং এ যান না। একজন উদ্বোধন কর্মকর্তা যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডিসি এবং জয়েন্ট আসেন, ইলেকট্রিক পাল্টে যায়। কিন্তু আজকে ট্রাফিক ব্যবস্থা চলছে যে আনসার এবং ট্রাফিক কনস্টেবল দ্বারা। না, আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে কর্মকর্তারা যান না? আপনি কি সবসময় রাস্তায় থাকেন? আমি মনে করি যদি উদ্যোগ কর্মকর্তা মনিটরিং এ যান, ট্রাফিক ম্যানেজমেন্টের এখানে বড় একটা সমস্যা। ম্যানেজমেন্টটা অনেক দুর্বল, অনেক উইক। না, আপনি এটা কিসের ভিত্তিতে বলছেন? আপনি কি মানে আমি দেখি না, আমি পুলিশ বিভাগের সাথে অনেকটাই কাজ করেছি। একটা জাতিসংঘ একটা সংস্থা থেকে আমি পুলিশ বিভাগের সাথে প্রায় অনেকদিন, প্রায় 9 বছর আমি কাজ করেছি। আমি বিতর্ক অবস্থা জানি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি উদ্যোগ কোনো কর্মকর্তা ওনারা মাঠে যান না। আমি একটা এক্সাম্পল দিতে পারি। একজন ডিসি ট্রাফিক, উনি আমার ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের ছোট ভাই। উনার অফিসে গেলাম, উনি আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিলেন 3 থেকে 4 মিনিট। অবশ্য যদি আমি নর্মালি আসতে যাই সেখানে আধা ঘন্টা লাগে। কোথাও গাড়ি ব্রেক করতে হয় নাই, ডিসি সাহেব কোথাও দাঁড়াতে হয় নাই। এবং আমি যেখানে নামার সেখানে টার্গেট ব্যস্ত পরবর্তী সিগন্যাল ক্লিয়ার করার জন্য ডিসি সাহেব নির্দিষ্টে উনার বাইরে বসাতে পারে। আমি দায়িত্ব নিয়ে বলছি। জি, আপনাকে ধন্যবাদ। উনি দুইটা প্রসঙ্গ আসছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে ভিআইপি যে কালচার, সেটা হচ্ছে যে ভিআইপি কালচার, সেটা হচ্ছে যে একজন কর্মকর্তা যাচ্ছেন, তিনি বলছেন যে এখন স্যার যাচ্ছেন এই রাস্তায় এই কালচারটা আমাদের কমিশনার মহোদয়ের স্ট্রিক্ট নির্দেশনা, এই কালচারটা এখন নাই, এগুলো বন্ধ। আর উনি যে কথা বললেন, উনি তো এলিফ্যান্ট রোডে থাকে বললেন। ওনার যেমন আজকে সকাল মানে বেলা 12টা থেকে 2টা পর্যন্ত আমি নিজেই কিন্তু নিউ মার্কেট থেকে এলিফ্যান্ট রোড হয়ে তারপরে ধানমন্ডির ওখানে একটা বাস কাউন্টারে আমি দাঁড়িয়েছিলাম, কাজ করেছি প্রায় আধা ঘন্টা মতো। ওখান থেকে রাসেল স্কোয়ার থেকে পুরো এলাকা আমি ঘুরেছি, আমি কোথাও কোথাও থেমেছি। এবং আমাদের সমস্ত অফিসাররা কিন্তু এই কাজগুলো করে থাকেন, তদারকি, ফিল্ডে তদারকি। শুধু আমরা অফিসে বসে বসে কাজ করি না। এবং আমাদের উনি জানবেন, উনি যদি কখনো ইফতারের আগে রাস্তায় থাকেন, রাস্তায় বিভিন্ন ইন্টারসেকশনে আমাদের ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার থেকে শুরু করে ফিল্ডের সমস্ত অফিসাররা আমরা যে রোজার মাসে মানুষকে স্মুথলি, কারণ আমি তো বলেছি যে রাস্তায় গাড়ির সংখ্যা একদম ভর্তি হয়ে গেলে তখনও কোনো ফর্মুলায় কাজে লাগে না। তারপরেও এর ভিতরে স্ট্রাগল করে যতটুকু মানুষকে দেওয়া যায়, স্বস্তি দেওয়া যায়, সেটা কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। তো উনি যেটা বলেছেন আসলে এটা সবসময় সঠিক না। জি, আমরা ফিল্ডে কাজ করে যাচ্ছি। অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনিও বলেছেন যে আসলে বাস হচ্ছে এটার সমাধান হতে পারে, মানে আরো অধিক সংখ্যক বাস। এখন যেই পরিমাণের বাস আছে, সেই বাসগুলোই কি আপনারা ম্যানেজ করতে পারছেন? আমরা দেখছি যে যত্রতত্র বাস থামতেছে, প্রতিটা আপনার ইন্টারসেকশন, যেখানে মানে চৌরাস্তা বলি, 3 রাস্তার বলি, মানে রাস্তার মোড়গুলোতে যেখান থেকে সিগন্যালগুলো দেওয়া হয়, সেই জায়গাগুলোতে আপনার লোকাল বাসগুলো থামছে, সেখানে ইচ্ছামতো নামছে, ইচ্ছামতো যাত্রী তুলতেছে, সেখানেই যাত্রীরা থাকছেন। এবং বেশ কিছু বাস বে করা হয়েছে, সেগুলি আসলে বাস্তবে তার কোনো প্রয়োগ নাই। আপনারা তো এই অল্প সংখ্যক বাসই তো আপনারা এখন নিয়ন্ত্রণ করতে পারছেন না। জি, আপনাকে ধন্যবাদ।
আসলে অনেক জায়গায় বাস বে বা বাস স্টপেজ আছে, অনেক জায়গায় এটা আছে বাস্তবে, বাট মার্কিং গুলো নাই, সাইনবোর্ড গুলো নাই, মার্কিং নাই, অনেক জায়গায় ছাউনি নাই। তো এইটা কিন্তু অনেক সময় কনফিউশনের সৃষ্টি হয়। এটা সিটি কর্পোরেশনের কাজ করতেছে, বা আমরাও তাদেরকে আমরা রিপোর্ট করতেছি। তো আমরা আশাবাদী এটা পরিবর্তন হবে এবং আমরা আরো কিছু সিস্টেম চালু করার ইয়েতে আছি, আমরা সিস্টেম ডেভেলপ করার আছি, যে একটা স্টপেজ থেকে যাত্রী তুলে আর একটা স্টপেজে থামা পর্যন্ত প্রতিমধ্যে যদি তারা দরজা বন্ধ করে যায়, তাহলে এই মাঝখানে যে যত যাত্রী উঠানামা করে এটা কিন্তু অনেকটা বন্ধ হবে। তো আমরা পরিবহন মালিক শ্রমিক তাদের সাথে আমরা বসে এই জিনিসগুলোর আমরা চেষ্টা আছি, আমরা আশাবাদী এটা সফলকাম হতে পারবো। মানে সেই ক্ষেত্রে মানে এই যে বাসগুলোর বিরুদ্ধে আপনার আপনি বললেন যে প্রাইভেট কারের বিরুদ্ধে আপনারা মামলা করেন বা প্রাইভেট গাড়িগুলোর বিরুদ্ধে, বাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে বাসের বিরুদ্ধে আপনাদেরকে ওরকম কঠোর হতে দেখা যায় না। অবশ্যই কঠোর হয়ে আমরা বলতে পারবেন যে কতটা মামলা করেছেন এরকম যত্র জায়গা যেখানে যাত্রী তোলার প্রতিদিন যে আমাদের 3 থেকে 4 হাজার মামলা হয়ে থাকে গাড়ির বিরুদ্ধে, তার একটা বিশাল অংশ অন্তত 1000 মতো হবে এই যে প্রতিদিন তাদের বিরুদ্ধে মামলা করা হয়ে থাকে। তো কারণ এই বাসকে সুশৃঙ্খল রাখা আমাদের ইম্পর্টেন্ট দায়িত্ব, কারণ বাসের সাথে একটা যাত্রী বা পথচারীদের একটা সম্পর্ক যুক্ত। কারণ মূল সড়কে কিন্তু বাসই হলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ মূল সড়কে কিন্তু অন্য কোনো গাড়ি দাঁড়ানোর প্রয়োজন পড়ে না, বাসের দাঁড়ানোর প্রয়োজন পড়ে। আর বাস একটু যত্রতত্র দাঁড়ানোর কথা না, এবং যত্রতত্র দাঁড়ানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে মামলা হয়, এবং আমরা চেষ্টা করে থাকি তাদের এই আচরণ বিধিমালা সংশোধনের জন্য। আমরা আহ্বান করব বাসের মালিক এবং যারা শ্রমিক আছে তারা করছেন, আপনার তো আইনই আছে না, আইন তো সবসময় আইন দিয়ে সবকিছু হয় না। মানুষের মোটিভেশন, মানুষের পরিবর্তন, মানুষের ট্রেনিং, ব্রিফিং, এগুলো একসাথে বসা, কোঅর্ডিনেশন করা, সবকিছুর প্রয়োজন আছে। সব ক্ষেত্রে কিন্তু আইন দিয়ে সবকিছু করা যায় না, সময় সুযোগ হয় না। আর আইন দিয়ে আসলে সবকিছু বিচার করা যায় না আমার মনে হয়। জি সালেম, আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রওশন জাদিদ ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, ঢাকার কিছু গুরুত্বপূর্ণ সড়কে যে সময় পিক আওয়ার অনেক যাতায়াতের জন্য অনেক গাড়ি টাড়ি থাকে, ঠিক সেই সময়ে ওই রাস্তার পাশের দোকানগুলো থেকে আপনার ধরেন সিরামিক্স এর জিনিস, রডের জিনিস, বিভিন্ন জাতীয় জিনিসের মানে ট্রাকে লোডিং করা হয়, আনলোডিং করা হয়, এগুলোর ক্ষেত্রে অনেক সমস্যা হয়। এগুলোর কোনো পরিচালনের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সরকারের? জি আপনাকে ধন্যবাদ। আমি সালেম ভাই আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে আপনি যে বড় বড় প্রজেক্টের কথা বলছেন ভবিষ্যতে করা যাবে, সেটা একটা আছে। আর একটা হচ্ছে এখন বিদ্যমান যেই আমাদের রাস্তা আছে, এখন যেই সিস্টেম আছে, সেইটাকে কি আরো একটু ম্যানেজ করে কি এটাকে পরিস্থিতিটাকে কি আরেকটু উন্নতি করা যায় না? আমি আপনার আমার ভাই মফিজ সাহেব যে কথাগুলো বললেন এবং আমাদের মোজাম্মেল সাহেব এবং একজন সম্মানিত দর্শক যে প্রাইভেট গাড়ির কথা বললেন, আমি খুব সংক্ষেপে এই কথাগুলোর উপরে আমার এই চাকরি দীর্ঘ 30 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। একটা হলো যে প্রাইভেট গাড়ি অনেক বেশি দেখা যায়, কিন্তু বাস্তবে কিন্তু আমাদের ঢাকা শহরে চাহিদা অনুযায়ী প্রাইভেট গাড়ির সংখ্যা অনেক কম, যা ফ্যাক্ট, তাই আমাকে বলতে হবে। একটা মেগা সিটি যখন 10 লাখের উপরে 10 মিলিয়ন 10 লাখ 10 মিলিয়নের উপরে যখন তার জনসংখ্যা হয়ে যায়, থাম রুলে আছে যে 10% প্রাইভেট গাড়ি থাকবে। তার এখন কত আছে? আমার এখানে 1%ও নাই। 1%ও নাই? 1%ও নাই। তারপরে আমরা সব সময় প্রাইভেট গাড়ি দূর দিয়ে প্রাইভেট আমি কেন দিচ্ছি? প্রথম কারণটা হলো যে আমার রাস্তা থাকার কথা 25 to 30%, আমার আছে 8 থেকে 10%। তা আমি এই প্রাইভেট গাড়ি আমার যেই কয়টা আছে এর ভিতরে ম্যাক্সিমামই কিন্তু আপনার আবার এই ভেহিকেলগুলা মানে আপনার প্রাইভেট কার এবং জিপ, এই সকল গাড়িগুলো কিন্তু সরকারি অফিস আদালতেরই ম্যাক্সিমাম। একেবারে প্রাইভেটদের হাতে যদি আপনি দেখেন তার গাড়ির সংখ্যা কিন্তু অতটা না। এখন যেই সকল রাস্তায় আপনার রিক্সা নাই,
প্রাইভেট গাড়িগুলো ওই সকল রাস্তা দিয়ে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনারা জানবেন হয়তো যে একটা প্রাইভেট গাড়ি কার কিন্তু ইচ্ছা করে কেউ ক্রয় করে না। একটা প্রাইভেট গাড়ি চালাতে একজন লোককে, সাধারণ একজন লোককে 30 থেকে 35,000 টাকা তাকে প্রতি মাসে আপনার গণতে হয়। ফুয়েল, ড্রাইভারের খরচ, মেনটেন্যান্স খরচ, পার্কিং, অল দিস মিলে আপনার প্রায় 30,000 টাকার মতো একটা লোকের চলে যায়। কেউ এটা ইচ্ছা করে কিন্তু করে না। কেন করে? এটার মেন আপনাকে দেখতে হবে যে প্রাইভেট গাড়ি বেশি, তাকে শাস্তি দাও, সেটা না। আরেকটা কারণেও কিন্তু প্রাইভেট গাড়ি বাড়ে। সেটা কোনটা? মানুষের আর্থিক অবস্থার উন্নতি হলে। আমাদের দেশ এগিয়ে গেছে, ফাইন্যান্সিয়াল দিক দিয়ে আমাদের দেশ কিন্তু অনেক এগিয়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে। 2 নম্বর হলো ব্যবসা বাণিজ্য বাড়ছে, ইন্টারন্যাশনাল বলেন ন্যাশনাল বাড়ছে। তো এইটার সাথে সাথে যেই লোকগুলো এই ধরনের, এই যে অ্যাটলিস্ট ধরেন 2% লোক যারা নাকি আমাদের ইকোনমিতে বিরাট অবদান রাখে, তারা যে প্রাইভেট গাড়ি ইউজ করে, আপনি তাদেরকে কি দিয়ে বন্ধ করতে পারবেন? একটা মাত্র উপায় আছে তাদেরকে বন্ধ করা, সেটা হলো আপনি সেইটার স্থলে আপনি মাস ট্রানজিটের ভালো বন্দোবস্ত করেন। সেই মাস ট্রানজিট কোনটা? 3টা। একটা আপনার বাস, গুড বাস সিস্টেম। 2 নম্বর হলো বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম। 3 নম্বর হলো মেট্রো। আপনি এই জিনিসগুলো না দিয়ে কেবল প্রাইভেট গাড়ির উপর শুধু দোষারোপ করে যাবেন, সেটা তো ঠিক হবে না। 1। 2 নম্বর হলো আপনার যে আপনি বাস সিস্টেম, যেটা আমাদের মফিজ সাহেব বললেন যে এটা আপনার ধরেন তাদেরকে শাস্তি দেওয়া হয়, তারা যত গাড়ি থামায় এবং তারা যেখান থেকে প্যাসেঞ্জার উঠায়, আপনারা বলেন, সবাই বলে। আমাদেরকে দেখতে হবে কেন এটা করে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। রিজন হলো তারা ভঙ্গ করে এই জন্য, আপনারা জানেন যে এই ঢাকা এবং গ্রেটার ঢাকাতে 170টা রুট আছে, 170টা রুট এবং প্রায় 200-র উপরে আপনার কোম্পানি গাড়ি চালায়। এবং এই 200-র উপরে ঢাকা আসলে কয়টা রুটের উপযুক্ত? আমি বলছি যে আপনার 200-র উপরে কোম্পানি গাড়ি চালায়, প্লাস এই 200-র উপরে কোম্পানি 3.5 থেকে 4 হাজার মালিক। এখন আপনি বলেন, আমি যদি গাজীপুর থেকে গুলিস্তান আসি, সেখানে দেখা যাবে 40টা কোম্পানি গাড়ি চালাচ্ছে। 40টা কোম্পানি গাজীপুরের প্যাসেঞ্জারদেরকে ধরার জন্য ঢাকার ভিতরে ঢুকেও তারা ইন্ট্রা কম্পিটিশনে ব্যস্ত হয়ে পড়ে, প্রত্যেকেই চায় লাভ করতে। এই যে একটা ঘটনা ঘটছে, এটা ঘটার একমাত্র কারণ হলো এই যে মাল্টি নাম্বার অফ কোম্পানিজ অ্যান্ড মাল্টি নাম্বার অফ রুটস। বর্তমানে এটা আমি যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম, তখন আপনার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আজকে 1.5 বছর যাবৎ এই জিনিসটা নিয়ে কাজ করছেন যে আমরা কিভাবে এই বাস সিস্টেমটাকে আমরা মানুষের দোরগোড়ায় নিয়ে আসতে পারি। সেই জন্য 1.5 বছরে আমরা একটা স্টাডি করছি। সেই স্টাডি এই 2 সপ্তাহ কি 3 সপ্তাহ আগে মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীগণ, সচিব মহোদয়গণ এবং যারা ইনস্টিটিউশনাল হেড, তাদের প্রধানগণ, তাদের উপস্থাপনা করা হয়েছে। সেটা তো গেল ভবিষ্যতে, এই মুহূর্তে না, এটা এই মুহূর্তেই শুরু হবে। এগুলো খুব শীঘ্রই শুরু হবে। পরিত্রাণ পাওয়ার বা আরো একটু আপনার স্বস্তিদায়ক করার, যাত্রা স্বস্তিদায়ক করার কোনো উপায় নাই? আমি যদি বলে দিই আপনাকে, এটা হয়তো আমাকে অনেকে খারাপ চোখে দেখবে, আমাদের পুলিশ ভাইরা যথেষ্ট কষ্ট করে। আমি পৃথিবীর বহু দেশে ঘুরেছি, এত কষ্ট করে রাস্তার উপরে দাঁড়িয়ে থেকে এই বৃষ্টি, ঘাম, রৌদ্র, যে তারা যে চাকরি করে, তারা যে কাজ করে, সমস্ত দেশের পুলিশ আইনা তারা করলে আপনি করতে পারবেন না কিছু, আনটিল এন্ড আনলেস ইউ টাচ দ্য গ্রাউন্ড লেভেল। আপনি যেখানে সেখানে রাইট টার্ন করবেন। আমরা এখন আপনি জানেন যে একটা ইউলুপ, আমরা গ্রাউন্ড লেভেলে ইউলুপের, আমরা গাইডেড ইউলুপের কথা চিন্তা করছি, যে যাতে করে ওরা যেখানে সেখানে রাইট টার্ন না করে গাইডেড ইউলুপে দিয়ে যে তারপর তারা রাইট টার্ন করবে। আর যারা যাওয়ার কথা তারা তাদের মতো সরাসরি চলে যাবে, সেভাবে কিন্তু একটা পদক্ষেপে নেওয়া হচ্ছে। এখন আমরা সবাই কিছু হলেই আপনার আইন শৃঙ্খলার উপরে আমরা দোষ দিই, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার বাবা মা একটা সংসার শুরু করলেন, আমরা 4 ভাই 1 বোন হলাম, এই 4 ভাই আবার ছেলে পেলে হইল, বাড়ি কিন্তু আমাদের ওই একটাই। যখন একেবারে কনসেন্ট্রেটেড সব হয়ে গেল, বাবা কি বললেন
যে বাবা এবার তোমরা একটু নিজেদের মতো বাসা দেখো, অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন অ্যাক্টিভিটিস ফ্যামিলি থেকেই শুরু করেন। আপনি আপনি এই ঢাকা শহরে সমস্ত কিছু নিয়ে প্রত্যেক দিন আপনি, ইটস এ হোলসেল মার্কেট। 5টা জাম্বুরা নিয়ে চৌরাস্তা থেকে রওনা দিয়া আপনার ঢাকা আসতেছে, কিরে ভাই তুমি জাম্বুরা নিয়ে কোথায় যাও? বলে স্যার ঢাকা উত্তরে যা বিক্রি করবো। কেন? ঢাকা গেলে আমি 60 টাকা পাবো এক একটা জাম্বুরাতে, আর এখানে বিক্রি করলে আমি 10 টাকা পাবো। দিস হ্যাজ টু বি স্টপড। এগুলাকে আপনি নিয়ন্ত্রণের ভিতরে আনতে হবে। এই যে ডিসেন্ট্রালাইজেশন অ্যাক্টিভিটিস এবং আপনার বাস সিস্টেমকে আপনার একটা সিস্টেমের ভিতরে এনে আমরা 6টা কোম্পানিতে নিয়ে আসতেছি এবং 20টা রুট নির্ধারণ করা হচ্ছে। প্লাস এই যে রাস্তায় যত্রতত্র যে আপনার গাড়ি আপনার পার্কিং থাকে, এগুলো আর পার্কিং থাকবে না। এই জন্য ঢাকা সিটির জন্য আপনার 5টা আপনার ডিপো এবং একটা সেন্ট্রাল ডিপো করা হচ্ছে, 5টা ডিপো করা হচ্ছে যেখানে কি গাড়িগুলো থাকবে। কাজ শুরু হয়েছে? হ্যাঁ, এগুলো অলরেডি আমাদের পরিকল্পনা হয়ে গেছে, উপস্থাপন হয়ে গেছে। এগুলোর জায়গার জন্য অলরেডি ডিসি সাহেবকে ডেকে আমাদের এগুলো নিয়ে আমরা কাজ করছি। এখন যেটা আপনার করতে হবে সেগুলো এই যে ইন্টার ডিস্ট্রিক্ট বাসগুলো, আপনি জানেন যে প্রতিদিন 9000 বাস ঢাকা শহরের ভিতরে ঢুকে ইন্টার ডিস্ট্রিক্ট। তাদের কোনো কাজ নেই ঢাকা শহরের ভিতরে, কিন্তু ওই আপনার ওই গাবতলীতে নামিয়ে চলে আসে আপনার ভিতরে ধানমন্ডি চলে আসে, ওই শ্যামলী চলে আসে, ওইদিকে যাত্রাবাড়িতে নামিয়ে চলে আসে আপনার এই ঢাকা শহরের ভিতরে আপনার মতিঝিল চলে আসে। 9000 বাসেস আর না থাকলে কেন আসবে? তার তেলের খরচ আছে না? না, তার ওই যে প্যাসেঞ্জার ওটা ভিতর থেকে নিয়ে আপনার মহাখালী। এটার একটা কানেকশন আছে। ইন্টারডিস্ট্রিক্ট বাসে আমাদের নিয়ম আছে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ট্রাক ঢাকার শহরে প্রবেশ করতে পারে না। এটা নর্মালি করা হয় না। এটা রাত 9টার পর থেকে আবার সারা রাত ঢাকা শহরে ক্রস করতে পারে সকাল 8টা পর্যন্ত। এটা স্ট্রিক্টলি দেখা হয়। হ্যাঁ, কিন্তু আমি বলি আপনাকে, আপনি যদি একটু ওই 9টা 10টার দিকে সকালবেলা যান, আপনি টেকনিক্যাল থেকে যদি আপনি 1 নম্বরের দিকে যান, আপনি দেখুন বহু দূরপাল্লার গাড়ি আপনার ওই টেকনিক্যাল এখান থেকে ভিতরে ঢুকে বাংলা কলেজের সামনে থেকে আপনার টার্ন নিয়ে তারপর শেষে আবার তারা গাবতলী। এটা সীমানা এলাকায়, ঢাকা শহরের সীমানা এলাকায় কখনো কখনো হয়তো এরকম তারা অন্যায় করতে পারে। আমি কিন্তু আপনার বলছি কোনটা, যে আবার আমি বলছি এটাও তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, কারণ তাদের জন্য যে আপনার গ্যারেজ বা তাদের জন্য পার্কিং স্পেস বা আপনার মেনটেনেন্স জন্য যে জায়গাগুলো, এগুলো তাদেরকে 4টা জায়গায় অলরেডি নির্ধারণ করা হচ্ছে, ওগুলোতে নিয়ে যাওয়া হবে। এটা খুব একটা লং টার্ম প্রোগ্রাম না কিন্তু, এবং ভেরি কস্টলি প্রোগ্রামও না। আমার মেট্রো যে নাকি আপনার 2035-এ 70% প্যাসেঞ্জার টানবে, তার জন্য আমি মেট্রো এবং বিআরটি 2টা খরচ করছি আপনার 2 লক্ষ কোটি টাকা। আর আমার এই হোল বাস যেইভাবে আমি আপনাদের বললাম, এই বাসের জন্য আমার খরচ অনলি 5000 করোড় টাকার মতো। জি, একজন দর্শক আছেন, আমরা প্রশ্ন নিয়ে আসি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ জয়নুদ্দিন, ঢাকা আরামবাগ থেকে বলছিলাম। জি বলুন। আমি এখানে যিনি প্রশাসনিক কর্মকর্তা বসে আছেন, জি, ওনার কথার পরিপ্রেক্ষিতে একটা ওনাকে বলতে চাচ্ছি। আমি আরামবাগ থেকে রাজারবাগ পুলিশ লাইনের সামনে দিয়ে প্রতিদিন যাতায়াত করি। হ্যাঁ, কিন্তু ওই টাইমে যে এখানে একটা সিগন্যাল আছে, আপনার রাজারবাগ পুলিশ লাইন থেকে যত প্রশাসনের পুলিশ ভিআইপির গাড়িগুলো বের হয় এবং পিকআপ গুলো বের হয়, সবগুলো উল্টা পথে প্রতিদিন উল্টা পথে আসে। যার ফলে আমাদেরকে উল্টো, আমরা যেদিকে যাচ্ছি সেদিকে আমাদেরকে দাঁড় করে রাখে ট্রাফিকেরা। সবগুলো আমাদের প্রশাসনের গাড়ি, কিন্তু পুলিশের ভিআইপি কর্মকর্তা এবং পুলিশের বড় বড় পিকআপ ভ্যানগুলো বের হয়ে উল্টা দিকে আসতে থাকে। প্রতিদিন আমরা এই ভোগান্তির সৃষ্টি হয়, এখানে জ্যাম লেগে থাকে। উনি বলছিল যে এটা এখন নাই, এখন অনেকটা হয়ে গেছে। এই জন্য সেই কথার পরিপ্রেক্ষিতে আমি ওনাকে কথাটা বলতে চাচ্ছিলাম, এটা সংশোধন কিন্তু হচ্ছে না। জি, আপনাকে ধন্যবাদ। শুধু যে পুলিশের ঊর্ধ্বতন কর্ম তা না, যারা নিজেদেরকে ভিআইপি মনে করেন আরো অনেকে এই পতাকা স্টিকার লাগিয়ে এটা করছেন, সেটা আসলে সেটার বিষয়তে আপনি এরই মধ্যে বলেছেন। আমি এখন যেটা আসতে চাই, এটা হচ্ছে সালেহ ভাইও বলছিলেন যে দেশের বাইরে গেলে কিন্তু দেখা যায় যে একটা পুলিশ বক্স আছে, সে ভেতরে একজন হয়তো কর্মকর্তা বা একজন ট্রাফিকের একজন সদস্য বসে আছেন। তারা সেখান থেকে এবং সেখানে কোনো ধরনের ব্যত্যয় হলেই কিন্তু তারা ব্যবস্থা নিতে পারছেন। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সার্জেন্ট দাঁড়িয়ে আছেন, ট্রাফিকের একজন সদস্য কনস্টেবল দাঁড়িয়ে আছেন, তারপরেও কিন্তু কিছু হচ্ছে না। তো সেইটাকে আসলে ডিজিটাইজ করা এবং একটা আধুনিক সভ্য
দেশের উপযোগী করা, সভ্য একটা নগরের উপযোগী করার কি পরিকল্পনা আছে? জি, অনেক ধন্যবাদ। আমাদের আমি একটু আগেই বলেছি যে আমাদের 4টা ট্রাফিক সিগন্যালকে পাইলট হিসাবে জাইকার অর্থায়নে এটা টোটালি ডিজিটালাইজ করা হচ্ছে। আপনি শুনে খুশি হবেন যে ঢাকা শহরে আমাদের প্রায় 7,000 সিসি ক্যামেরা লাগানো হবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, সেখানে ট্রাফিক রিলেটেড বা ক্রাইম রিলেটেড প্রোটেকশন এগুলো, এবং এখানে অত্যাধুনিক সিস্টেম থাকবে। এবং রাস্তাঘাটে কোথাও কোনো ক্রাইম করলে বা ট্রাফিক আইন ভায়োলেশন করলে এইটা এই সফটওয়্যার বা এই সিস্টেমে কিন্তু অটোমেটিক সবকিছু রিড করতে পারবে, রিড করে সেটাকে অটোমেটিক কন্ট্রোল রুমে পৌঁছাতে পারবে এবং দ্রুত সেখান থেকে রেসপন্স করে ব্যবস্থা নিতে পারবে। এই সিস্টেমগুলো খুব তাড়াতাড়ি আমরা হবে, এটা মানে এই প্রসেসে আছে। আমার মনে হয় এগুলো করতে পারবো আমরা তাড়াতাড়ি। সেটা কবে নাগাদ হবে? এটা বড় কাজ তো আসলে করতে একটু সময় লাগে। জানতে চাই যে সে কবে আসলে এটার উত্তর হবে। আমরা অনেক দিন ধরে শুনতে পাচ্ছি যে এইটা হবে, এইটা হবে, এইটা হবে, কিন্তু আসলে সেটা আসলে দৃশ্যমান না, এবং দিনের পর দিন মানুষ অপেক্ষায় আছে এবং ভোগান্তি তো চলছেই। না, এটা আমরা আশাবাদী, এটা আমরা আশাবাদী তাড়াতাড়ি হবে। আর আসলে ঢাকা শহরের আরো কিছু কিছু বাস্তবতা রয়ে গেছে, যেমন মানুষের আসলে হ্যাবিট, এই যে রাস্তাঘাটে চলাচলের হ্যাবিট, এটা একটা বড় জিনিস। তারপরে এখনো আমরা বিভিন্ন জায়গায় এই যে রাস্তাঘাটের মার্কিংগুলা রোড মার্কিং একটা গুরুত্বপূর্ণ জিনিস। এইগুলো উন্নয়ন দ্রুত হলে আমরা এই ইমপ্লিমেন্টটা করতে আমাদের সুবিধা হয়। এগুলো আমরা সিটি কর্পোরেশনের সাথে কাজ করে যাচ্ছি, আমরা আশাবাদী এই জিনিসগুলো হবে। তো ওই আমরা আশা ছাড়ি নাই, আমরা কাজ করে যাচ্ছি। আপনাদেরকে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা যে কমিটি হয়েছিল সেখানে 18 দফার তারা সুপারিশ করেছিলেন, এবং সেখান থেকে বলা হয়েছিল যে আপনার আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে দেয়া, তারপরে হচ্ছে স্কুল কলেজ এবং ইংলিশ মিডিয়ামের যে সকল স্কুলগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো সরিয়ে দেওয়া, এবং সেগুলো আসলে অফিস আওয়ারে ওই স্কুলের বাস, স্কুলের প্রাইভেট কার, সেগুলোর যে চাপ, সেইটা একটা বড় কারণ। সেগুলোতে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ধরেন মেট্রো, এগুলো ছাড়াও তাৎক্ষণিকভাবেই করা যায়। তাৎক্ষণিকভাবে যেই করা যায় সেগুলো তো আপনারা সেই সব বিষয়গুলো আসলে করা যাচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। সেগুলো আমরা স্কুলের সাথে আমরা মোটিভেশন কাজ নিয়ে কাজ করছি আমরা। তো একটা স্কুলে তো বিভিন্ন উপায়ে স্টুডেন্টরা আসে, কেউ পায়ে হেঁটে আসে, কেউ প্রাইভেট গাড়িতে আসে, কেউ রিক্সায় আসে, কেউ বাসে আসে। তো আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রাইভেট কার বা একটা গাড়িতে একজন আসা, এরকমের ইয়েটা কমানোর জন্য কিন্তু আমরা কাজ করতেছি। তো আমরা চাই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো 10 জন স্টুডেন্ট একটা মাইক্রোবাসে আসলো বা একটা স্কুল বাসে আসলো, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এই বিষয়ে কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, মোটিভেশন করে যাচ্ছি। তো ধীরে ধীরে হবে, আমরা আশাবাদী, আশা তো ছাড়ি নেই। জি মোজাম্মেল ভাই, সেটা হচ্ছে যে আপনারা যাত্রী কল্যাণ নিয়ে কাজ করেন, এবং দুজনের বক্তব্যে এসেছে সেটা হচ্ছে যে আপনারা যাত্রীদেরও কিন্তু কিছু সচেতন হওয়া এবং কিছু দায় দায়িত্ব পালন করার বিষয় আছে। আমরা যেমন দায়ী করলাম যে যত্রতত্র বাস থামছে, যাত্রী তুলছে, যাত্রীরা কেন যত্রতত্র দাঁড়াচ্ছে, তারা কেন বাস বেঁধে দাঁড়াচ্ছে না, তারা কেন ফুটওভার ব্রিজ ব্যবহার করছে না, এই সকল ক্ষেত্রে, এই সকল ইস্যুতে কি আপনারা কাজ করছেন? আপনারা কি যাত্রীদেরকে সচেতন করার কোনো প্রোগ্রাম কি আপনাদের আছে? আমি কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো প্রোগ্রাম দেখি নাই আপনাদের। দেখুন, আসলে এটা সরকারের দায়িত্ব, এবং সরকারের যে সমস্ত কনসার্ন প্রতিষ্ঠানগুলো আছে, আমরা মনে করি তারা যাত্রী সচেতনতায় এই বিষয়গুলো যাত্রী সাধারণের কাছে পৌঁছে দেবে। এবং পাশাপাশি আপনি যদি এই শহরে দেখেন, জেব্রা ক্রসিং তো নাই, যে সমস্ত জায়গাগুলোতে জেব্রা ক্রসিং আছে সেই সমস্ত জায়গাগুলোতে আমি নিজেও পার হতে পারি না, কারণ জেব্রা ক্রসিং বাসই মানছে না। আমি যখন জেব্রা ক্রসিং দিয়ে পার হব, বাসটা দাঁড়িয়ে যাওয়ার কথা, বাসটা যানজটের মধ্যে এসে জেব্রা ক্রসিং এর উপর থামছে। আপনি ফুটপাথ দিয়ে ফুটওভার ব্রিজ দিয়ে পার হবেন, আপনি আমার গুলিস্তানে আন্ডারপাস দেখেন, আন্ডারপাস দিয়ে আমরা যাওয়ার কোনো সুযোগ নেই। বসানো হয়েছে দোকান, দোকানের উপর আমরা যেখানে যাতায়াত করব সেখানেও বসানো হয়েছে দোকান। এই যে অল্প কয়েকদিন আগে অভিযান চালানো হয়েছে, আমরা দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে সোচ্চার করেছিলাম।
ফুটওভার ব্রিজগুলোর অবস্থা দেখেন, যে সমস্ত ফুটওভার ব্রিজগুলো আছে এটা কি প্রয়োজনের তুলনায় যথেষ্ট, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গাতে কিন্তু ফুটওভার ব্রিজ নেই। এখন যে সমস্ত জায়গাতে আছে, যে এখানে আইনের সামগ্রিক যখন অপপ্রয়োগ হয়, সামগ্রিক ব্যবস্থাপনায় যখন ত্রুটি থাকে, তখন কিছু কিছু মানুষের মানসিকতা এমন ভাবে তৈরি হয়, তখন তারা আইন অমান্য করতে করতে কিন্তু একটা পর্যায়ে এই যে সামগ্রিক বিশৃঙ্খলার মধ্যে তারা কিন্তু যুক্ত হয়। আবার যখন অভিযান চলে বা আবার যখন এটা নিয়ে আইন প্রয়োগ করা হয়, তখন দেখবেন সবাই কিন্তু সুশৃঙ্খল হয়ে গেছে। আমাদের দেশের মানুষ যে এত অসভ্য তা কিন্তু আমরা বলতে চাই না। আমরা বলতে চাই আইনের যদি যথাযথ প্রয়োগ নিশ্চিত করা যায়, সড়ক পরিবহন ব্যবস্থার সামগ্রিক সেক্টরে যদি একটা সুশাসন প্রতিষ্ঠা করা যায়, তাহলে কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু একটা শৃঙ্খলা ফিরে আসে। সেই বিষয়ে যদি আমরা যদি 100টা নিয়মের মধ্যে 90টাতে যদি আমরা শৈথিল্য প্রদর্শন করি, তখন কিন্তু 10% যে মানুষটা আইন মেনে চলেন, তারাও কিন্তু মাঝে মাঝে আইন অমান্যকারীর কাতারে যুক্ত হয়ে যায়। সেই অবস্থায় কিন্তু এই নগরী চলছে। আপনার কি মনে হয় যে এখন যেই অবস্থায় এই অবস্থায় তাৎক্ষণিকভাবে কিছু করণীয় আছে যেটার মাধ্যমে এখনই সুফল পাওয়া যায়? আমি মনে করি এই মুহূর্ত এটা আমরা এই নগরী থেকে সুফল পেতে পারি। যেমনটি আমাদের যেটুক বিদ্যমান রোড স্পেস আছে, এটা যদি আমরা শতভাগ ব্যবহার করতে পারি। আপনি গুলিস্তানে রাস্তার মাঝখানে কড়াই বসাইয়া জিলাপি ভেজে বিক্রি করতেছে, এটা হতবাক করে দেয় আমাদেরকে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে, আমাদের যারা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো দেখভাল করার কথা, তারা কিন্তু দেখভাল করছে না। ইতিমধ্যে কাছে 1 মিনিট সময় পাবেন, তারপরে আমি সালেহ ভাইয়ের মাধ্যমে শেষ করবো আর কি। সেটা হচ্ছে যে উনি যেটা বললেন যে ফুটপাতের যে ব্যবস্থাপনা এবং আপনার আন্ডারপাসগুলো কিন্তু দখলে, সেই বিষয়ে আপনারা তো ফুটপাতের দখল কিন্তু অনেক কমে গেছে পূর্বের তুলনায়। বিভিন্ন জায়গায় অভিযান করা হয়েছে। আপনি নিউ মার্কেট, সায়েন্স ল্যাব বলেন, গুলিস্তানের ফুটপাত তো সেটা আমরা দেখি যে পুলিশ আসে, আবার তুলে দিয়ে যায়, আবার আবার 2 দিন পর আবার বসে, এবং অভিযোগ আছে যে সেখান থেকে চাঁদাও তোলা হয়। এইটা কি হয় আমি বলবো না, বাট আমরা কিন্তু বসে নেই। আমরা এই জিনিসগুলো কিন্তু রেগুলার তুলছি, রেগুলার অভিযান করছি। তো আমরা মনে করি যে আস্তে আস্তে এগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে, ফুটপাত ক্লিয়ার হবে, এটা আর কি। আর আমরা একদম শেষের দিকে আছি, এখন একেবারে প্রথম প্রশ্ন, যে জটের আয়ু কত? জটের যদি আমি যেই কথাগুলো বলছি, যে সেটা হলো যে দেখেন, ঢাকা শহরকে আগে মসজিদের শহর বলা হতো, এখনো মসজিদের শহর, যে অনেক মসজিদ। আমি এখন মনে করি ঢাকা শহর মসজিদের শহরকেও ছাড়িয়ে গেছে, এটা এখন স্কুল কলেজের শহর হয়ে গেছে। 1 স্কয়ার কিলোমিটারের মিরপুরেই আমি এতক্ষণ বসে বসে গণলাম, 1 স্কয়ার কিলোমিটারে আপনার 25টা স্কুল। যেই শহরে 1 স্কয়ার কিলোমিটার 25টা স্কুল, সেখানে ট্রাফিক পুলিশ, আপনার পুলিশ ওই যে বাচ্চাদেরকে 25টা স্কুলে 1 স্কয়ার কিলোমিটারের ভিতরে যে ওই আপনার গাড়ি থেমে থাকে, আপনার 25 ফিট 30 ফিট রাস্তার ভিতরে 2 পাশে গাড়ি থেমে থাকলে আপনার মাঝ দিয়ে আপনার আর গাড়ি কিভাবে চলবে? আমি এই জন্য 10 সেকেন্ড সময়, সেটা হচ্ছে যে এই ধরনের স্কুল, তারপরে হচ্ছে মার্কেট, এগুলি করার ক্ষেত্রে কি পুলিশের কোনো ক্লিয়ারেন্স লাগে না? না, নর্মালি 10 তলা বিল্ডিং এর উপর হলে আমাদের একটা ট্রাফিক ছাড়পত্র নেওয়া হয়, বা 10 তলা বিল্ডিং এর নিচে হলে নর্মালি এটা রাজুকে অনুমোদন দিয়ে থাকেন, আমাদের ট্রাফিকের কোনো ছাড়পত্র নেওয়া হয়ে থাকে না। আর এক্ষেত্রে আমি আর একটু কথা বলতে চাই যে একটা মানুষ যাতায়াত করে কেন? একটা মানুষ তার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য, হাসপাতালে, বিনোদন কেন্দ্রে, হাট বাজারে, শপিং এ, আত্মীয়স্বজনের বাড়িতে, এই কারণগুলোতে। এই জিনিসগুলো যদি প্রয়োজনীয়তা আমার একটা জায়গায় যদি কনসেন্ট্রেট করা যায়, তাহলে কিন্তু আমার মানুষের যাতায়াতটা লিমিট করে দিতে পারলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। যে একই এলাকার স্কুলে পড়াশোনা করবো, একই এলাকায় ঘর থেকে বেরিয়ে আমি পায়ে হেঁটে শপিং করব, আমার হাসপাতালটা আমি কাছে পাবো, আমি উত্তরায় থাকি, আমি নিউ মার্কেটে শপিং করতে আসবো না। তো এই জিনিসগুলো কিন্তু, এই অভ্যাসটা আস্তে আস্তে আমাদের পরিবর্তন করতে হবে, তাতে সময় বেঁচে যাবে, অর্থ বেঁচে যাবে। এই জিনিসগুলো আমাদের, এটার কোনো বিকল্প নাই। আর ঢাকা শহরকে ডিসেন্ট্রালাইজ করার, আমার এই জিনিসগুলো, যে আমার কর্মক্ষেত্র, শিক্ষা, আমাদের হাতে আর সময় নেই। ধন্যবাদ ডক্টর এস.এম. সালেউদ্দিন, ধন্যবাদ মফিজউদ্দিন আহমেদ, এবং ধন্যবাদ মোজাম্মেল হক চৌধুরী। আমরা আজকের মতো এখানে শেষ করছি। আমরা আশা করি যে আমাদের ভেতরে আরো সুপরিকল্পনা আসবে এবং আমরা সমন্বয় করতে পারবো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।